দর্শক, আপনাদের কি খেয়াল আছে আজ থেকে ঠিক 1 বছর আগে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিদায়ের খবরগুলো কোন শিরোনামে কিভাবে প্রচার করেছিল আন্তর্জাতিক গণমাধ্যমগুলো? সেই সময়ে যারা জীবনে ঝুঁকি নিয়ে খবর সংগ্রহ করেছেন তাদের লড়াইটাই বা কেমন ছিল? আজ আমরা ফিরে দেখব ৩৬ জুলাইকে গণমাধ্যমের চোখে। আমন্ত্রণ জানাচ্ছে ৭১-এর এই বিশেষ আয়োজন সংবাদপত্রে হাসিনার পতন ও পলায়নে। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। দর্শক, বলে রাখি, এই আয়োজনের পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে থাকবেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। জনাব আবুল কালাম আজাদ মজুমদার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন, আপনার সঙ্গে কথা হবে। তবে তার আগে আমরা আপনাকে সাথে নিয়েই সেই দিনের আন্তর্জাতিক কিছু সংবাদপত্র দেখে নিতে চাই, যেখানে আসলে হাসিনার পতন এবং পলায়নের খবরগুলো কীভাবে প্রচার করা হয়েছে, শিরোনাম করা হয়েছে, সেটা একটু দেখার চেষ্টা করি। আমরা শুরুতে যেতে চাই যুক্তরাষ্ট্রের জনপ্রিয় আন্তর্জাতিক যে দৈনিকগুলো রয়েছে সেটি। আমরা শুরুটা করছি ইউএস টুডে দিয়ে। বাংলাদেশের প্রাইম মিনিস্টার ফ্লিস। এখানে ফ্লিস শব্দটা কিন্তু দুটো অর্থ আছে। প্রথম অর্থ হচ্ছে ছুটে পালানো বা দৌড়ে পালানো, এবং পরবর্তী অর্থটা হচ্ছে পালিয়ে যাওয়া আর কি, দেশ ছেড়ে যত দ্রুত গতিতে নানাভাবে। এখানে আছে নিউ ইয়র্ক টাইমস, সেখানে ইন বাংলাদেশ প্রাইম রিজাইন। এখানে প্রাইম মানে প্রাইম মিনিস্টারকে বোঝানো হয়েছে, এবং রিজাইন বরখাস্ত সেটার কথা বলা হচ্ছে। ওয়াশিংটন পোস্টে আমরা আছি এবং সেখানে খবর দেয়া আছে, আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, এখানে আছে বাংলাদেশি লিডার রিজাইন প্লিজ, অর্থাৎ ওয়াশিংটন পোস্টও কিন্তু পালিয়ে যাওয়া শব্দটা প্রয়োগ করেছে, এবং বাংলাদেশি লিডার রিজাইন অর্থাৎ পালিয়ে যাওয়ার আগে পদত্যাগ করেছেন সেই খবরটা উল্লেখ করা আছে। আমরা ইউএস টুডের এটা দেখেছি, আমরা শুরুতেই এটা দেখলাম যে বাংলাদেশের প্রাইম মিনিস্টার প্লিজ। আমরা যদি যুক্তরাজ্যের যে দৈনিক, সেই দৈনিকগুলো কি খবর করেছে দেখি। আমরা সভাপতি দ্য গার্ডিয়ান এটা ফলো করছিলাম, সেই দ্য গার্ডিয়ানে আমরা দেখেছিলাম সেদিন রিপোর্ট করেছিল যে বাংলাদেশ পিএম কুইটস অ্যান্ড ফ্লিজ কান্ট্রি। তারাও ফ্লিজ শব্দটা প্রয়োগ করেছে, এবং তারা বলছিলেন ৩৬ জুলাই অর্থাৎ ৫ই আগস্ট ৫৬ জন মানুষ মারা গিয়েছিলেন ভায়োলেন্সে, সড়কে। সে খবরটাও তারা কিন্তু গার্ডিয়ানের শিরোনামে রেখেছিল। আমরা যদি আরও একটা পত্রিকা দেখি যুক্তরাজ্যের, এবং আমরা যতগুলো দৈনিক দেখছিলাম, দ্য টাইমস, জয় অন দ্য স্ট্রিটস অব বাংলাদেশ অ্যাজ পিএম ফ্লিজ আপরাইজিং, মানে বিদ্রোহ বা প্রতিরোধের মুখে পিএম পালিয়েছে এবং রাজপথে উল্লাস চলছে, এমন একটি খবর আসলে তারা শিরোনাম করেছে। আমরা যদি মধ্যপ্রাচ্যের দুটো দৈনিক দেখে নিতে পারি, সৌদি আরব এবং একই সঙ্গে গালফ নিউজের ক্ষেত্রে। সৌদি আরবের ক্ষেত্রে আমরা একটা পত্রিকা দেখে নিই, তাদের কাছেও খবর পৌঁছেছে, এবং সৌদি গেজেট তারা রিপোর্ট করেছিল বাংলাদেশ প্রাইম মিনিস্টার রিজাইন। মোটামুটিভাবে তারা একটা সাদামাঠা শিরোনামই করেছিল যে পদত্যাগ করেছে, কিন্তু ভেতরে যেই খবরটা প্রকাশ করেছে সেখানে স্পষ্ট করে প্রতিরোধের মুখে পালিয়েছেন তিনি, সেই খবরটা উঠে এসেছে। আমরা খালিজি টাইমস দেখতে পাচ্ছি, খালিজি মানে হচ্ছে উপসাগরীয় বোঝানো হচ্ছে, তার মানে গালফ নিউজের একটা জায়গা এখানে তৈরি করা হয়েছে পত্রিকায়। সেখানে মিশনস ইস্যু অ্যাডভাইজারি অ্যাজ হাসিনা প্লিজ কান্ট্রি, হাসিনা যেহেতু পালিয়ে গেছে, মিশনগুলো নানা ইস্যু বা পরামর্শ জারি করেছে, সেই খবরটা তারা শিরোনামে রেখেছে। আমরা মোটামুটিভাবে একটা ধারণা পেয়ে গেলাম যে কী ধরনের শিরোনামগুলো সেদিন হয়েছিল। আমরা দেখব আরও শিরোনামগুলো দেখব। তবে তার আগে বলে রাখি, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আমাদের সঙ্গে আছেন আবুল কালাম আজাদ মজুমদার। আমরা কথা বলার চেষ্টা করি। জনাব আবুল কালাম আজাদ মজুমদার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি, আপনি সময়টা দিয়েছেন। এবং ঐতিহাসিক দিন জুলাই সনদ যে ঘোষণা, সে ঘোষণাটাও আমরা শুনেছি, এবং এই দিনটা আসলে আমরা দেখেছি সাধারণ মানুষ সকাল থেকেই নিজেদের মতো করে উদযাপন করছে। মানিক এভিনিউতে নানা আয়োজন চলছে। আমরা বলছিলাম গণমাধ্যমে যে খবরগুলো সেদিন হয়েছিল একটু ফিরে দেখলাম, একটু কি স্মৃতিচারণ করতে পারেন আসলে এই মুহূর্তটা কি করে আসলে এই দেশের মানুষগুলো উদযাপন করছিলেন, আপনারা যারা আসলে ওই সময় ভূমিকা রেখেছিলেন তারা কি করছিলেন? সবচেয়ে বড় কথা, যে প্রতিরোধ বা প্রতিকূলতার বিপক্ষে গিয়ে খবর পরিবেশন করতে হয়েছিল, সেই অভিজ্ঞতাটাই বা কেমন ছিল আসলে? ধন্যবাদ। সেই দিনটার কথা তো আসলে কোনোভাবে ভোলার নয়। আমরা সকালবেলা সেদিনও কিন্তু ইন্টারনেট আমাদেরকে খুব প্যারা দিচ্ছিল। আমরা ইন্টারনেট লাইনটা স্টেবল ছিল না, কখনো কখনো ইন্টারনেট একবারই পাওয়া যাচ্ছিল না। খুব স্বাভাবিক কারণে সেদিনও আমরা এপি অফিসে চলে গিয়েছিলাম। আপনারা জানেন যে সেই সময়টাতে আসলে যে কয়টা সংবাদ মাধ্যম
বা যে কয়টা প্রতিষ্ঠানে ইন্টারনেট সংযোগ ছিল তার মধ্যে একটা ছিল এএফপি। আমরা এএফপি অফিসে ছিলাম দুপুর পর্যন্ত। আমি বিশেষ করে আমি প্রসঙ্গত বলে রাখি, ওই সময় 3টা আন্তর্জাতিক মাধ্যমের জন্য একটা কাজ করছিলাম এই জুলাই অভ্যুত্থান। এর মধ্যে একটা শিরোনাম একটু আগে আপনি উল্লেখ করেছেন, ওয়াশিংটন পোস্ট। আমি দীর্ঘদিন ধরে তাদের শৃঙ্খলা হিসেবে কাজ করেছি ঢাকায়। তাদের জন্য কাজ করছিলাম, বা ফরাসি ভাষায় ফরাসি দৈনিক লে মন্ডে আমি তাদের জন্য কাজ করছিলাম, পাশাপাশি স্প্যানিশ নিউজ এজেন্সি ওদের জন্য কাজ করছিলাম। তো এরকম যখন 3টা প্রতিষ্ঠানের জন্য এক নাগাড়ে একটার পর একটা আমাকে যখন সংবাদ পাঠাতে হচ্ছিল, তখন আসলে স্টেবল ইন্টারনেট কানেকশন ছাড়া খুব কষ্ট হচ্ছিল। তো স্টেবল ইন্টারনেট কানেকশনের জন্য আমরা এই অফিসে ছিলাম দুপুর 12টা পর্যন্ত। আমরা সেখানে দেখলাম যে ওখান থেকেই আমরা আসলে খবর পাচ্ছিলাম যে বিশেষ করে উত্তরা দিক থেকে লাখ লাখ মানুষ ঢাকার অভিমুখে আসছিল, কিন্তু তারা সবাই গণভবনের দিকে যাবে এরকম একটা আশঙ্কা ছিল আমাদের। আমরা সবাই অন্যান্য দিনের মতো এক ধরনের শঙ্কায় ছিলাম যে আজকে অনেক বড় ব্লাড বাথ হয়তো হবে। যাই হোক, যে কোনো কারণে হোক 12টার দিকে আপনার ইন্টারনেট আসলো। ইন্টারনেট আসার পর আমি আমার স্থানীয় অফিস, অর্থাৎ আমি স্থানীয় যে পত্রিকায় কাজ করি সেখানে চলে আসলাম, এবং বেলা 1:30টার দিকে আমরা একটা ছবি পেলাম। 1:30 বা পৌনে 2টার মধ্যে আমরা একটা ছবি পেলাম যে আমাদের প্রধানমন্ত্রী, পলাতক প্রধানমন্ত্রী তখন ওই সময় যিনি দায়িত্বে ছিলেন উনি পালিয়ে যাচ্ছেন। পালিয়ে যাওয়ার ছবিটা বেলা 1:30টার দিকে আমাদের কাছে এসে গেলেও আমরা আসলে কেউই নিশ্চিত হতে পারছিলাম না যে এটা আসলে কতটা অথেন্টিক, কারণ আপনি জানেন যে ওই সময়টাও অনেক 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 ধরনের আমরা যে ওয়াশিংটন পোস্টে যে ছিল। খবরটা দেখাচ্ছিলাম শিরোনামটা, ওটা কি আপনার করা ছিল প্রতিবেদনটা? আমি ঠিক নিশ্চিত নই, ওই সময় ওয়াশিংটন পোস্টের খবরটা আমি ব্রেক করেছিলাম। আচ্ছা, আমি আচ্ছা, এটুকু জানি যে এবং পরবর্তীতে খবরটা আমি ডেভেলপ করেছিলাম। আচ্ছা। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমরা ছবিটা পাওয়ার পর যখন এএফপি থেকে, বার্তা সংস্থা এএফপি প্রথম আসলে জানালো তিনি পালিয়ে গিয়েছেন, তারপরেও আমরা কিছুটা শঙ্কায় ছিলাম আসলে। এবং সত্যিকার অর্থে আন্তর্জাতিক গণমাধ্যমে এই ধরনের ক্ষেত্রে নেম সোর্স ছাড়া রিপোর্ট করা কঠিন। আমরা সেনা প্রধানের বক্তব্যের জন্য অপেক্ষা করছিলাম, এবং শুধু বক্তব্য না, সেনা প্রধানের বক্তব্যে পদত্যাগ শব্দটি তিনি উল্লেখ করেন কিনা এটা খুব গভীর মনোযোগ দিয়ে আমরা উল্লেখ করেছিলাম, কারণ অনেক সময় দেখা গেল পদত্যাগ শব্দটি যদি না থাকে জি। তাহলে এই বক্তব্য এবং এরপরে পাল্টা বক্তব্য এসে পরিস্থিতিটা আরো ঘোলাটে করতে পারে। কিন্তু যাই হোক, সেনা প্রধানের বক্তব্যে আমরা স্পষ্ট একটা ধারণা পেলাম, কারণ উনি পরিষ্কারভাবে বলেছেন যে আমাদের প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। উনি এইটা যখন ওনার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে উনি এটা দেওয়ার পরে আসলে তখন আর কারো কোনো সংশয় ছিল না। এর পরবর্তী মুহূর্তটা আসলে কিভাবে কাটিয়েছে ঠিক জানি না। 3টা আন্তর্জাতিক গণমাধ্যম সমানে সবাইকে আসলে যখন ফিড দিচ্ছিলাম, কারণ এটা তখন আর শুধু বাংলাদেশ ছিল না। আমরা জানি যে সাংবাদিকতা অ্যাবসলিউট নিউজ বলে একটা কথা আছে, যেই নিউজটা আসলে অ্যাবসলিউটলি সারা বিশ্বের সব সংবাদ মাধ্যমের জন্য তখন কাঙ্ক্ষিত একটা সংবাদ হয়। আমাদের দেশে অ্যাবসলিউট নিউজ খুব কম হয়। এইটা ছিল ওয়ান অফ দি রেয়ার অ্যাবসলিউট নিউজ, যেখানে বিশ্বের মোটামুটি সব দেশের সব সংবাদ মাধ্যম যে নিউজটার দিকে নজর রেখেছে। সো খুব বাধ্য হয়ে আমরা আসলে অন্য কোনো দিকে নজর না দিয়ে ওনার পদত্যাগের খবরটা নিশ্চিত করে এবং ওনার এই পদত্যাগের পিছনে যে ব্যাকগ্রাউন্ড এগুলো আসলে নিশ্চিত করছিলাম। কিন্তু আনফরচুনেটলি যখন আমরা পদত্যাগের খবরটা দিলাম, তারপরে জনতা যখন উল্লাসে জন্য নেমে এলো, আমরা রাস্তায় গেলাম মানুষের উল্লাস কাভার করার জন্য। মানুষের উল্লাস যখন কাভার করছিলাম তখন চারদিক থেকে আবার মৃত্যুর সংবাদ আসা শুরু হলো। বিশেষ করে যাত্রাবাড়ি এবং সাভার অঞ্চল থেকে মৃত্যুর সংবাদ আসা শুরু হলো। আমাদেরকে তখন উল্লাসের পাশাপাশি আবার মৃত্যুর সংবাদের নিশ্চিত করার জন্য কাজ করতে হচ্ছিল। তো খুবই একটা হ্যাকটিক একটা দিন ছিল। আসলে এগুলো বলে বোঝানো যাবে না, এরকম পরিস্থিতির মধ্য দিয়ে যদি কেউ না যায় তার পক্ষে আসলে বলে বা এমনকি লিখেও এগুলো এক্সপ্রেস করা কঠিন যে ওই সময়টা একজন সাংবাদিকের জন্য কিরকম থাকে। আমরা ওইরকম একটা ব্রেকিং নিউজ ওই সময় যখন আমরা খবরটা আন্তর্জাতিক মিডিয়াকে দিচ্ছিলাম, তখন অন্য কোনো কিছু নিয়ে ভাবার সুযোগ ছিল না সেই সময়। আরো একটা বড় বিষয় হচ্ছে, যখন আসলে দেশের মানুষেরও অনেক কৌতূহল ছিল, পরিচিত অনেক মানুষ তখন বারবার ফোন করছিলেন জানার জন্য আসলে কি হয়েছে। ভাবছে তাদের একটা কৌতূহল থাকে যে আসলে সাংবাদিকদের কাছ থেকে বা আমাদের কাছ থেকে হয়তো বা সঠিক খবরটা জানতে পারবেন, কিন্তু তাদের কারো ফোন আসলে ওই সময় অ্যাটেন্ড করার মতো অবস্থা ছিল না, কারণ আসলে আমরা তখন নিউজ ডিসপাচ করাতে বিজি ছিলাম। এবং সবসময় একটা শঙ্কা কাজ করছিল যে কোনো মুহূর্তে আসলে ইন্টারনেট
মাঠে চলে যেতে পারে। কারণ আপনি জানেন ওই সময়ে আসলে যারা আমরা কাজ করেছি, আমি আপনি আমরা যারা সবাই সাংবাদিকতা করেছি, প্রত্যেকে ইন্টারনেট নিয়ে স্ট্রাগল করেছি, এবং আনস্টেবল একটা ইন্টারনেট কানেকশন একটা সাংবাদিকের জন্য কত বড় বিপর্যয়কর হতে পারে এটাও আপনারা জানেন। সো এরকম একটা সংখ্যা মাথায় নিয়ে একদিকে মৃত্যুর খবর আসছে, আরেকদিকে জুবিলেশন, আরেকদিকে মানুষের গণভবন দখলের খবর আসছে, আবার অন্যান্য স্থাপনার খবর আসছে। কিছু কিছু ক্ষেত্রে খবর পাচ্ছিলাম যে প্রধান বিচারপতির বাসভবনে অগ্নিসংযোগ করা হয়েছে। আবার একই সাথে খবর পাচ্ছিলাম যে আপনার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মানুষ প্রবেশ করেছে, গণভবনে তো প্রবেশ করেছে, পাশাপাশি আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে। এরকম অনেক অনেক ধরনের খবর নানা দিক থেকে আসতেছিল, এবং এই খবরগুলো নিশ্চিত হওয়া খুব কঠিন ছিল। কারণ ওই সময় আসলে প্রত্যেকেই এক ধরনের শঙ্কা এবং শঙ্কার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছিলেন, এবং নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলেন। এমনকি আমার দুইজন সহকর্মী রাস্তায় যখন আসলে নেমেছে, তাদেরকেও আসলে প্রতিবাদকারীরা মানে সাংবাদিকদের উপর ওই সময় আপনি জানেন কিছু কিছু ক্ষেত্রে আক্রমণ হয়েছে। আমার দুজন সহকর্মী আক্রান্ত হয়েছে, এটা ভেবে আমাদের অন্য সহকর্মীরা আমাদেরকেও সতর্ক করছিল যে তোমরা রাস্তায় যাবা না, কারণ রাস্তায় গেলে এই মুহূর্তে যে কারো আক্রান্ত হওয়ার আসলে সম্ভাবনা থাকে। কারণ প্রতিবাদকারীদের আসলে গণমাধ্যম দীর্ঘদিন ধরে যেভাবে দালালি করেছে আপনার স্বৈরশাসকের, ওই দিনের যে ক্ষোভটা, মানুষের ক্ষোভটা আসলে গণমাধ্যমের উপর এসে পড়েছিল। সাংবাদিক হিসেবে প্রথমত নিজের নিরাপত্তা নিশ্চিত করা, তারপর সঠিক তথ্যটা পাওয়া, এবং সেই সঠিক তথ্যটা সঠিকভাবে যেই গণমাধ্যমের হয়ে আমি কাজ করছি তাদেরকে পৌঁছে দেওয়াটা খুব একদম একদম। আমি আসলে আরেকটু পেছনে আসবো, মানে ওই যে ইন্টারনেট বন্ধ হওয়া এবং একই সঙ্গে মোবাইল নেটওয়ার্ক 2Gর মধ্যে রেখে দেয়া, আমরা কেবল ভয়েস কলটাই পাচ্ছিলাম, আর কোনো ইনফরমেশন কারোর কাছ থেকে দেওয়ার সুযোগ নেই। ওই মুহূর্তে অনেক ঘটনা ঘটছে, সেগুলো আমরা দেখতে পাচ্ছি, মোবাইলে অনেকে হয়তো ভিডিও করছে, কিন্তু সেগুলো প্রচার বা প্রকাশ করার কোনো সুযোগ ছিল না। কিভাবে সেই সময় আসলে ওয়াশিংটন পোস্টের মতো গুরুত্বপূর্ণ জায়গায় আপনি কাজ করার সময় সেই খবরগুলো আপনি দিতে পেরেছিলেন? মানে সোর্সের জায়গাটা যতটুকু মেনটেন করতে হয়েছে, প্রকাশের জায়গাটা করতে হয়েছে। প্রথমত হচ্ছে আমি ওই সময় আমি না শুধু, আসলে আমাদের সব সাংবাদিকরা আমরা হাসপাতালের ডাক্তারদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। কারণ ওই সময়টাতে যখন মানুষ মারা যাচ্ছিল, আমাদেরকে পুলিশ তো কোনো তথ্য দিয়ে সহযোগিতা করছিল না। কারণ পুলিশ একে তো হয় আন্দোলন দমনে ব্যস্ত, আর দ্বিতীয়ত তারা নিজেরাই এ ধরনের আসলে ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত, তো তাদের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। অনেকগুলো হাসপাতালে ডাক্তাররা তারা আসলে তারা তথ্য দিয়েছেন, তাদের কাছ থেকে যেহেতু ইন্টারনেট বন্ধ ছিল, সব ডাক্তারের নাম্বার জোগাড় করা ওই সময় একটু কষ্টসাধ্য ছিল। কিন্তু যেই সব ডাক্তারের নাম্বার আমাদের কাছে অলরেডি ছিল বা যাদের সাথে যোগাযোগ স্থাপন করতে পেরেছি, তারা আমাদেরকে ব্যাপকভাবে সহযোগিতা করেছে মৃত্যুর সংখ্যা নিশ্চিত করার ক্ষেত্রে। যেহেতু হতাহতটাই আসলে তখন আসলে বড় খবর। আর আমরা যদি আন্তর্জাতিক গণমাধ্যম যদি আসলে ওই সময় এই হত্যার খবরটা না দিত, তাহলে আমরা জানি যে দেশীয় গণমাধ্যম আসলে তাহলে সাহস করতো না। সাহস করতো না এই কারণেই যে দেশীয় গণমাধ্যমকে যে কোনোভাবেই হোক তৎকালীন সরকার তাদেরকে এই তথ্য চেপে যেতে বাধ্য করতো। টেলিভিশনগুলোর ক্ষেত্রে এটা তারা অনেকটা সফল হয়েছে। টেলিভিশনগুলো সব তথ্য জানার পরেও তারা প্রচার করতে পারেনি, পত্রিকাগুলো প্রচার করতে পেরেছে। কিন্তু আপনি জানেন যে ইন্টারনেট বন্ধ থাকায় পত্রিকাগুলোরও অনলাইন এডিশন চালু ছিল না, বন্ধ ছিল। কিন্তু প্রিন্ট এডিশনে পত্রিকাগুলো সাহস করে এই খবরটা দিয়েছে, এবং সেটার একমাত্র কারণ হচ্ছে আন্তর্জাতিক মিডিয়া খবরগুলো দিচ্ছিল। আন্তর্জাতিক মিডিয়া খবরগুলো দেওয়াতেই প্রিন্ট মিডিয়া দিচ্ছে, এবং যখন আন্তর্জাতিক মিডিয়া এবং বাংলাদেশের প্রিন্ট মিডিয়ার আসলে মৃতের সংখ্যাগুলো কাছাকাছি ছিল, তখন আসলে মানুষও এটা সত্য বলে ধরে নিয়েছে। কারণ মানুষকে অনেক সময় বোঝানো যাচ্ছিল না, সরকারের পক্ষ থেকে এক ধরনের বয়ান তৈরি করার চেষ্টা করা হচ্ছিল যে আন্তর্জাতিক মিডিয়া বেশি বেশি করে মৃতের সংখ্যা প্রচার করছে, কিন্তু বাস্তবতা হচ্ছে আসলে আমরা প্রকৃত মৃতের সংখ্যা যা তার চেয়ে অনেক কম সংখ্যা প্রচার করছি। কিন্তু তারপরেও আমরা যখন এই হত্যাযজ্ঞের কথাগুলো প্রচার করতে পেরেছি, তখন বহির্বিশ্ব এক ধরনের চাপ সৃষ্টি হয়েছে। কারণ আপনি জানেন যে দেশের মধ্যে ইন্টারনেট বন্ধ করে দিয়ে হয়তোবা দেশের মানুষকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল, কিন্তু বাংলাদেশের 1 কোটি মানুষ তো বিদেশেও থাকে, তারা আসলে তাদের স্বজন পরিজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে উদ্বিগ্ন ছিল। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরছেন, আসলে সেই সময়টা বারবার ফিরে আসছে, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। তবে তার আগে আপনাকে আরো দুটো দেশ, আমাদের প্রতিবেশী দুটো দেশ ভারত এবং পাকিস্তান কি ধরনের শিরোনাম করেছিল সেটা আপনাকে দেখাতে চাই, যেহেতু আপনি নিজেই একজন সাংবাদিক ছিলেন এবং সেই জায়গা থেকে আপনি আসলে মূল্যায়ন করতে পারবেন তাদের শিরোনামের যে টিউনটা। আমরা শুরুতে যদি পাকিস্তানের শিরোনামটা একটু দেখার চেষ্টা করি, যে সেখানে আসলে তাদের যে পত্রিকা, যে পত্রিকাটা আমরা সচরাচর পাকিস্তানের গণমাধ্যম দেখতে গেলে আগে দেখি ডন পত্রিকা, তারা বাংলাদেশ ভ্যানিশাস হাসিনা, মানে নিঃশেষ, সোজা কথা, এটা যদি বাংলায় করা হয় শেষ হয়ে গেছে, অর্থাৎ চ্যাপ্টার ইজ ক্লোজ, এটা তারা বোঝানোর চেষ্টা করেছে। আর্মি চিফ তিনি আসলে পুরো বিষয়টা দেখভাল করছেন, একটা
ইন্টার্ম গভর্নমেন্ট হবে, নানা কথা তারা লিখে দিয়েছে। পাকিস্তান টুডে সেখানে লেখা হয়েছে পিএম হাসিনা হ্যাজ বিন স্যাকড, ইন্টার্ম কোয়ালিশন গভর্নমেন্ট টু রান বাংলাদেশ। আর্মি চিফের স্টেটমেন্টটা তারা দিয়েছে, একটা ইন্টার্ম জোট সরকার তৈরি হবে সেরকম একটা কথা আর্মি চিফ যেটা বলছিলেন, এবং সেখানে আসলে স্যাক করা হয়েছে পিএম হাসিনাকে, সেই কথাটা লেখা হয়েছে। আমরা যদি ভারতের দিকে তাকাই, ভারতের আসলে সংবাদ শিরোনামগুলো কেমন ছিল আমরা যখন দেখলাম আজকে সেই আর্কাইভগুলো ঘেটে দেখতে পেলাম, দ্য হিন্দু তারা করেছিল হাসিনা কুইটস ফ্লিস বাংলাদেশ ল্যান্ডস ইন ইন্ডিয়া। হিন্দু কিন্তু ফ্লিস শব্দটা প্রয়োগ করেছে, পালিয়েছে এই শব্দটা প্রয়োগ করেছে তারা, এবং আমরা দেখেছি প্রতিবেদনটাও বেশ কড়া ভাষায় তারা করার চেষ্টা করেছে। 36টা দিন যা যা হয়েছে পুরো ধারা বর্ণনা সেখানে ছিল। হিন্দুস্তান টাইমস তারাও ফ্লিস শব্দটা প্রয়োগ করেছে, হাসিনা ফ্লিস বাংলাদেশ, এবং তারাও আসলে ধারাবাহিকভাবে দিয়েছে। এবং আমরা আসলে হিন্দু এবং হিন্দুস্তান টাইপের মধ্যে যে লেখনীগত পার্থক্য সেটা আমাদের খুব একটা চোখে পড়েনি। এরপর যখন আমরা অন্যান্য পত্রিকা ঘাটছিলাম ভারতের, সেখানে আমরা দেখতে পেলাম ইন্ডিয়ান এক্সপ্রেস হাসিনা ফলস প্লিজ আর্মি টেক্স ঢাকা, এবং ইনসেটে তারা যা যা ঘটেছে সেই ছবিটা তারা তুলে ধরেছে। হেডলাইনে যে ধরন, সেই ধরন আসলে অলমোস্ট একই ভারতের ইংরেজি যে সমস্ত দৈনিকগুলো আছে। যাই হোক, আমরা কয়েকটা দেখে নিলাম। আমরা আবারও জনাব আবুল কালাম আজাদ মজুমদার আপনার কাছে আসতে চাই। আপনি দেখলেন আসলে গণমাধ্যম এক একটা দেশের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে কিছু এডিটোরিয়াল পলিসি থাকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ওই দিন যা ঘটেছে আন্তর্জাতিক প্রায় সব গণমাধ্যমে একই সুরে কথা বলেছে। মানে সংবাদগুলো নিশ্চয়ই আপনি পড়েছেন, বিশ্লেষণ করেছেন, পর্যবেক্ষণ কি আছে বিশেষ কিছু ওই দিনের আন্তর্জাতিক গণমাধ্যম? প্রথমত আন্তর্জাতিক গণমাধ্যম একটা দেশের শাসক, দীর্ঘদিনের শাসক, যিনি উনি যখন আসলে দায়িত্ব নেন তখন সারা বিশ্বের আরো অনেক দেশের সরকার পরিবর্তিত হয়েছে, কিন্তু ইনি আসলে কোনোদিন রাষ্ট্র ক্ষমতা থেকে যেতে পারেন এটা বাংলাদেশের মানুষও অনেকে ভাবেনি, বহির্বিশ্ব ভাবেনি। তো এরকম একটা স্বৈর শাসক যখন পালিয়ে যান, এবং এটা তো আসলে সারা বিশ্বের জন্য অনেক বড় ঘটনা। তো আমি নিশ্চিত যে সারা বিশ্বেই এটা ব্যাপকভাবে কভার করেছে বিশ্বের সংবাদ মাধ্যমগুলো। ভারতের ক্ষেত্রে কিছু তফাৎ বা কিছু ব্যবধান আসতে পারে, এটা আরেকটা কারণ হচ্ছে যে আসলে উনি পালিয়ে ভারত গিয়েছেন। ভারতের মিডিয়ার কাছে তখন উনি পালিয়েছেন, এটা যেমন সংবাদ, তেমনি পালিয়ে ভারতের কোথায় গিয়েছেন বা ভারতে কতদিন থাকতে পারবেন, বা ভারত তাকে আসলে আশ্রয় দেবে কি দেবে না, বা ভারতে কি তিনি বা ভারত থেকে অন্য কোনো দেশে আবার চলে যাবেন কিনা, সেগুলো তারা দেখার চেষ্টা করেছে। বা আমরা যেটা এজ এ জার্নালিস্ট আমি মনে করি যে সেগুলো আমি হলে হয়তো তাই করতাম। ভারতের ক্ষেত্রে পার্সপেক্টিভটা একটু ভিন্ন ছিল। এর বাইরে বিশ্বের অন্য সব দেশ আসলে একইভাবে একটা দীর্ঘদিনের স্বৈরশাসক পালিয়ে গিয়েছে। পাশাপাশি স্বৈরশাসক পালিয়ে যাওয়ার চেয়ে বড় জিনিস হচ্ছে বাংলাদেশে যে জনতার যে স্বতঃস্ফূর্ত আসলে বিপ্লবটা, এবং তারা মানুষ যেভাবে রাস্তায় নেমে এসেছে, হাজার হাজার মানুষ যখন আসলে গণভবনে ঢুকে পড়েছে, সদ্য সাবেক প্রধানমন্ত্রীর বাসভবনে যখন ঢুকে পড়েছে, এবং বাসভবনে বিভিন্ন জিনিস কেউ হয়তো নিয়ে যাচ্ছে, বা বাসভবনে কেউ উল্লাস করছে, আনন্দ করছে। পাশাপাশি আপনার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই সময় মানুষ গিয়ে উল্লাস করছে, এগুলো কিন্তু দেখানোর চেষ্টা করেছে। মিডিয়ার ক্ষেত্রে কাভারেজটা একদমই মিক্স ছিল। তারা পলায়নের নিউজ দিয়েছে, মানুষের উল্লাসের নিউজ দিয়েছে, একই সাথে মৃত্যুর সংবাদও দিয়েছে। মৃত্যুর সংবাদটা আসলে তাৎক্ষণিকভাবে পুরোটা আসেনি। আজকে আমরা 1 বছর পরে বিবিসির একটা প্রতিবেদনে আমরা জানতে পেরেছি যে যাত্রাবাড়িতে ওই 5ই আগস্টই বেলা 3টার পরে 52 জনের মতো মানুষ মারা গিয়েছে পুলিশের গুলিতে। শুধুমাত্র সেই খবরটা আমরা আসলে আমাদের নিশ্চিত হতে বাংলাদেশের গণমাধ্যমের এবং আন্তর্জাতিক গণমাধ্যমের 1 বছর সময় লেগেছে। মৃত্যুর সংবাদটা তাৎক্ষণিকভাবে পুরোপুরি আসেনি। পরবর্তীতে বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদন বা জাতিসংঘের প্রতিবেদনে আমরা আসলে মৃত্যুর একটা চিত্র পেয়েছি, বা একটা সংকট ছিল এ ধরনের। কারণ আমরা শুনতাম যখন যে আপনার এই শাসক পালিয়ে গেলে দেশে, বা সরকার পতন হলে দেশে যে বিশৃঙ্খলা তৈরি হবে, তাতে 2 লাখ লোক মারা যাবে, 5 লাখ লোক মারা যাবে, এরকম একটা জুজুর ভয় বাংলাদেশের মানুষকে সবসময় দেখানো হয়েছিল। তো আসলে পরিস্থিতি কি দাঁড়ায় সেটা নিয়েও কিন্তু আমাদের সবার মধ্যে আমি আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আমি আসলে এই জায়গাটাতে আসতাম। মানে মোটামুটিভাবে আমরা 34 জুলাই যা যা ঘটেছে, এরপরে গিয়ে পতনের পর, পলায়নের পর সেই খবরটা কি শিরোনাম হয়েছে সেটা আমরা জেনেছি। কিন্তু এরপরে আমরা দেখলাম একটা বড় ধরনের তথ্য সন্ত্রাস শুরু হলো, মানে একটা অপতথ্যগুলো ছড়াচ্ছে, এবং সেই জায়গা থেকে আপনাদেরকে আলাদা যুদ্ধ শুরু করতে হলো। সেটা আসলে কেমন ছিল, কেমন আছে?
এটা তো আসলে আমি এরপরে মাত্র টানা 10 দিন কাজ করার সুযোগ পেয়েছি, তারপরে তারপরে তো আমি অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দিয়েছি, কিন্তু পরবর্তীতে তো আমাদের আসলে এই মৃত্যুর তথ্য, পালিয়ে যাওয়ার কনসিকুয়েন্স এবং আসলে নতুন সরকার গঠন, এগুলো দিকে এই ধরনের সংবাদের দিকে আসলে মনোযোগ দিতে হয়েছে। পাশাপাশি আপনি জানেন যে 3 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না, আপনার 7 দিন দেশে কোনো পুলিশ ছিল না, একটা ললেসনেস সিচুয়েশন ছিল। মানে পুলিশ মানুষ কার কাছে যাবে সেটা তারা জানতে পারছিল না। আপনার এর পাশাপাশি আপনার আপনার একটা শঙ্কা ছিল যে আসলে কি হয়, এই শঙ্কার মধ্যে দিয়ে মানুষ বসবাস করছিল। নানা ধরনের গুজব গুঞ্জন সমাজকে আসলে প্রভাবিত করছিল। এইগুলো সবগুলোর দিকে আমাদেরকে সাংবাদিক হিসেবে খেয়াল রাখতে হয়েছে। নতুন সরকার কারা আসছে, নতুন সরকারের ভূমিকা কি হবে, তারা কিভাবে দেশটাকে আসলে পরিবর্তনটাকে ধারণ করেন এবং পরিবর্তনটাকে বাস্তবায়ন করতেছেন, সেগুলো নিয়েও আমাদেরকে কাজ করতে হয়েছে।